নতুন সিদ্ধান্তে ১৯ কোটি সিমের রিচার্জে দিতে হবে ২৩% শুল্ক। হঠকারী সিদ্ধান্ত বলছেন প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা, ব্যবসায় বড় ধসের শঙ্কা। কক্সবাজারে সরকারি জমি দখলের মহোৎসব, বাদ যায়নি নদী ও সমুদ্র সৈকত। গড়ে তোলা হয়েছে নানা উপস্থাপনা, উদ্ধারে ব্যর্থ প্রশাসন। কাঁটাতারের বেড়া ইস্যুতে কঠোর অবস্থানে বিজিবি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকে ভারতের দূত। সীমান্ত অপরাধ দমনে কাজ করতে চায় দুদেশ। নতুন ভাইরাস HMPV-র সংক্রমণ রোধে আসতে পারে করোনার মতো স্বাস্থ্যবিধি। দেশে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত, সীমান্তে সতর্কতা। লস এঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 16। বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ। উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান। চমক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবির। শুধু ব্যাটসম্যান সাকিবে আগ্রহ নেই নির্বাচকদের। বাদ পড়েই লিটন দাস ব্যাটে ঝড়। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজে আসা। দেখছিলেন সংবাদ শিরোনাম। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। অর্থ বছরের মাঝপথে মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নতুন শুল্ক আরোপ সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। নতুন নির্দেশনা অনুযায়ী প্রায় ১৯ কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো 20% সাথে নতুন করে গুনতে হবে আরও 3% সম্পূরক শুল্ক। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের আশঙ্কা এই খাতের ব্যবসায়ীদের। মুরসালিন হক জুনাদের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরেই মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস নাগরিক জীবন। এর মাঝেই 2024-25 অর্থ বছরের মাঝপথে হঠাৎ করেই শতাধিক পণ্য ও সেবার উপরে শুল্ক এবং কর বাড়িয়েছে সরকার। নতুন রাজস্ব নীতির আওতায় পড়েছে অগ্রসরমান প্রযুক্তি খাত। প্রায় ১৯ কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো 20%-এর সাথে নতুন করে গুনতে হবে আরও 3% সম্পূরক শুল্ক। এমন সিদ্ধান্তকে হঠকারী হিসেবে মন্তব্য করছেন ভোক্তারা, যার ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় আছেন ব্যবসায়ীরাও। প্রায় 70 লক্ষের বেশি সিম ব্যবহারকারী যারা কিনা নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড করেছে তাদেরকে, আবার একই সাথে প্রায় 90 লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী তারা এখন ইন্টারনেটের প্যাকেজ কিনছে না অথবা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আছে। রিসেন্ট যে বৃদ্ধিটা হয়েছে অর্থ বছরের মাঝামাঝি, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা একটা ক্ষতিকারক প্রভাব ফেলবে। যেখানে দ্রব্যমূল্য হাহাকার, মূল্যস্ফীতি বেড়ে গেছে, সেখানে এই ধরনের নতুন করে ভ্যাট আরোপ করা প্রত্যক্ষ এবং পরোক্ষ সবার উপরে এটা প্রভাব পড়বে। যেখানে আয় করার কথা সেখানে আয় কমে যাবে সরকারের। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। নতুন নির্দেশনা অনুযায়ী সেবাটির উপর নির্ধারিত 10% সম্পূরক শুল্কের পুরোটাই কাটা পড়বে গ্রাহকের পকেট থেকে। আর এই খাতে স্থানীয় ব্যবসার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। সরাসরি যে 10% যেটা বৃদ্ধি করা হয়েছে প্লাস 5% ব্যাট, টোটাল এই 15% সেটা সরাসরি গ্রাহকদের কাছ থেকে আমাদের আদায় করতে হবে। ইন্টারনেটকে যদি লিমিটেড করে এই মূল্যস্ফীতির যুগে ইন্টারনেটের মূল্য যদি বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের ডিজিটাল ডিভাইড কিংবা ডিজিটাল বৈষম্য তৈরি হচ্ছে। এই প্রযুক্তি ব্যবসায়ীর মতে কোনো পক্ষের সাথে আলোচনা না করে নতুন শুল্ক আরোপ সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে। এটার ইম্প্যাক্টটা জাতীয় রাজস্ব বোর্ড একেবারেই এটা অ্যাসেস করেনি এবং তারা এক ধরনের হঠকারীভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে। ব্যবসায়ীরা যেমন সরাসরি ক্ষতি হবে, গ্রাহকদের ক্ষতির জন্য কিন্তু ব্যবসায়ীদের বিজনেস আসলে কমে যাবে। সরকারি প্রাক্কলন অনুযায়ী নতুন শুল্ক কর বাড়ানোর কারণে বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যাবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
ভ্যাট বাড়ানোয় জীবনমানের ওপর সামান্য প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 45,000 কোটি টাকা। সেসব ঘাটতি মেটাতে ভ্যাট বাড়ানো বাধ্যতামূলক। ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভূমি দখলের মহোৎসব চলছে পর্যটনের নগরী কক্সবাজারে। পৌরসভার জমি দখল করে কেউ সমিল, কেউ মার্কেট, কেউ আবার গড়ে তুলছেন স্কুল। আছে সমুদ্র সৈকত ও নাফ নদী দখলের চিত্র। সব মিলিয়ে 100 একরের বেশি জমি দখলে নিয়েছে বিগত সরকারের মদতপুষ্টরা। এসব জমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সরকার। নাইমা জিকোর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। দি কক্স সিটি সুপারমার্কেট কক্সবাজারের বুকের ওপর এই নামেই বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে এস আলম গ্রুপ। এর ঠিক 200 গজ দূরেই ডিসি অফিসের বিপরীত পাশে পৌরসভার জমির ওপর বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা। শহরের পাশেই প্রতিষ্ঠানটির জমির ওপর সমিল খুলে বসেছেন এক ব্যবসায়ী। আর শহরেই পৌরসভার কয়েক একর জমির ওপর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গড়ে তুলেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, যা 2 বছর আগে বন্ধ হলেও এখনো আছে তারই দখলে। জমি দখলের এই মহোৎসব থেকে পিছিয়ে নেই মারমেড ক্যাফে অ্যান্ড বিচ রিসোর্টও। তারাও প্রায় 6.25 একর জমি দখলে রেখেছে। অনৈতিকভাবে নাফ নদীর ওপর নির্মাণ করেছে সেতু, ফলে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। জানিয়ে কয়েক দফা নোটিশও দেওয়া হয়। পরে উদ্ধারে উচ্ছেদ অভিযান চালালেও আবারও সেগুলো দখলে গেছে এই ইকো রিসোর্টটির। কক্সবাজার পৌর কর্তৃপক্ষ বলছে শহরে তাদের 76 একর জমি আছে, যার 71 একর ভূমি অসম চুক্তির মাধ্যমে সাবেক মেয়র মুজিবুর রহমান লিজ দিয়েছেন প্রভাবশালীদের কাছে। আর সেই চুক্তির ফলে লাভের পরিবর্তে লোকসানি গুনতে হচ্ছে পৌরসভাকে। এই পৌর শহরের ভিতরে এই পৌরসভা 76 একর জায়গা ছিল এবং সেই জায়গাগুলোর আমরা অস্তিত্ব আসলে এখন ওইভাবে পাচ্ছি না। সেটা হলো যে এইখানে পৌরসভা কিন্তু তার জমি লিজ দেওয়ার কোনো বিধান নাই আইনে। পৌরসভা তার জমি লিজ দিতে পারে না। পৌরসভা তার জমি নিজে ইউজ করবে, বেসরকারি ব্যবস্থাপনার চুক্তি করে সে উইন উইন সিচুয়েশনে সেইগুলাকে সে ব্যবহার করবে। কিন্তু আমরা এখানে দেখেছি বিভিন্ন সময়ে সেই চুক্তিগুলো আসলে বৈধভাবে করা হয়নি। শুধু জমি নয়, হাজার হাজার কোটি টাকার বাণিজ্য কক্সবাজারে হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে আজ দুর্দশায় পড়েছে এই পর্যটন নগরী পৌরসভা। অসম চুক্তির কারণে প্রভাবশালীদের হস্তক্ষেপে বেহাত হয়েছে কক্সবাজার পৌরসভার জমিগুলো, যা নিরূপণ করা গেলেও এগুলো উদ্ধারে কোনো রকমের তৎপরতা তাদের মধ্যে দেখা যায়নি। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার। বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কাঁটা তারের বেড়া নির্মাণ বন্ধ হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও নওগাঁ এবং লালমনিরহাটের 5টি বর্ডার এলাকা বন্ধ আছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভারত বাংলাদেশ ডিজি পর্যায়ে বৈঠকে সীমান্ত সমস্যার সমাধান হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন থামছেই না। কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কাছে বিএসএফ এর বাংকার নির্মাণ। অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনে নির্মাণ করেছেন 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়া, যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 160টি স্থানে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া আছে। বাকি 885 কিলোমিটারে বাংলাদেশের সাথে যে 4টি চুক্তি আছে তা লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে ভারত।
সীমান্ত উত্তেজনা নিয়ে রোববার সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঘটনার বিবরণ। বলেন, বিজিবি ও সীমান্তের জনগণের প্রতিরোধে বন্ধ হয়েছে সীমান্তের বেড়া নির্মাণের কাজ। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। ভারতের সাথে সীমান্ত নিয়ে যেসব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের সাথে আমাদের এই লেভেলে সব যোগাযোগ হচ্ছে। এবার আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা আমরা এটা ওইটাই হয়। কূটনীতিক পর্যায়ে আলোচনার পাশাপাশি 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিরো লাইনের থেকে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারের মানে ফেন্স করতে পারবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিলেন ভারতীয় হাই কমিশনার। বলেছেন, দুই দেশের বোঝাপড়ায় সীমান্ত কমাতে চায় দিল্লি। সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ ঢাকার। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে তলবের জবাব দিতে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠক চলে আধা ঘন্টা। বৈঠকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় সহ অপরাধ মুক্ত সীমান্ত গড়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাই কমিশনার। বলেন, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। To ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented. সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বৈঠকে। পরে সন্ধ্যায় এই বিষয়ে গণমাধ্যমে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডে এবং দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দিল্লিকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র। বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে ঢাকা দিল্লি কাজ করবে বলেও জানান তিনি। প্রায়োগিক কর্মকাণ্ড। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পূর্বাচলে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে দুজনেই আসামি। জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে মামলাটিতে। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো দুর্নীতির মামলায় ফাঁসলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের 28 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লট নিজ কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় পুতুলকেও। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক। সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন মন্ত্রণালয়টির প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। তদন্তকারী কর্মকর্তা তিনি ঠিক করবেন ফৌজদারি আইন এবং প্রচলিত
আইন অনুসরণ করে গ্রেপ্তার বা অন্যান্য কার্যক্রম সেসব আসামিদের তলব করে চিঠি দিয়েছে দুদক। যে আসামিরা পলাতক, তদন্তের প্রয়োজনে তাদের বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে শেখ হাসিনা ও তার পরিবারের আরো 5টি রাজুকের প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তদন্তকালে বাকি কাজ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনচ। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে নিজ দলেরও চাপ রয়েছে টিউলিপের উপর। এদিকে টিউলিপের দুর্নীতির তদন্ত হওয়া জরুরি এবং তার ক্ষমা চাওয়া উচিত বলে সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। চলতি বছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ বেশি দিন চলতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয় ইউরোপীয় ইউনিয়নের কাছে। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করে বিএনপি। যাতে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন নিয়ে ইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন প্রশ্নে তুলে ধরা হয় দলটির অবস্থান। আমরা সবসময় বলে আসছি যে এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। বৈঠকে দেশের অর্থনীতি ও সংস্কার নিয়েও আলোচনা হয়। বিনিয়োগকারীদের স্বার্থে যে সমস্ত পরিবর্তনের দরকার সেগুলো বিএনপি ইতিমধ্যে তার কর্মসূচিতে নিয়েছে এবং সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। নির্বাচন ও সংস্কার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত কি বলেছেন তা জানতে চাইলে কোনো উত্তর দেননি আমির খসরু। এদিকে লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আশা করছি তাদের যে তারা জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে এবং তারা যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যেতে পারে তার ক্ষেত্র প্রস্তুত করবে। সীমান্তে ভারতীয় বিএসএফ এর কাঁটাতারের বেড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে যে কোনো পদক্ষেপের আগে দুই দেশের আলোচনা হওয়া দরকার। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফিজিওথেরাপি নেয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আরও বেশি স্থিতিশীল, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ZM জাহিদ হোসেন। জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার বেশ কিছু নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছে। এদিকে প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে লন্ডন ক্লিনিকে যাচ্ছেন ছেলে তারেক রহমান। রোববারও বাসার খাবার নিয়ে স্ত্রী জুবাইদা সহ হাসপাতালে ঢুকতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। খালেদা জিয়ার চিকিৎসার খবর নিয়ে পরে হাসপাতাল থেকে ফিরে যান তারা। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, অর্থাৎ আমাদের জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান, ওনারা যেহেতু আসেন তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের আবাসিক হলের সিট নবায়নকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার বিকেল 5টা থেকে ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়ে চলে সন্ধ্যা 7টা পর্যন্ত।
শিক্ষার্থীদের দাবি সিট ভাড়া কমানোর দাবির প্রেক্ষিতে সাধারণ ছাত্রদের সাথে আলোচনায় না বসে ছাত্রদল নেতাদের সাথে বৈঠকে বসে কলেজ প্রশাসন। এতে আপত্তি জানালে ছাত্রদল বহিরাগতদের এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এদিকে ঘটনার পর কলেজের শিক্ষা কার্যক্রম 3 দিন এবং আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কথা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ। বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। HMPV ভাইরাস নিয়ে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে। নিউজ 24-কে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সংক্রমণ ঠেকাতে হলে সীমান্তগুলোকে সতর্কতা জারি করেছে সরকার। দেশে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে IEDCR। সংস্থাটি বলছে এটি নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কের কিছু নেই। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। প্রতিবেশী দেশ ভারতে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক বাংলাদেশ। নজরদারি বাড়াতে বেনাপোল, ভোমরা, হিলিসহ স্থলবন্দর সীমান্তে সতর্কতা জারি করেছে সরকার। তবে এরই মধ্যে দেশে একজনের শরীরে HMPV শনাক্ত হয়েছে বলে জানালো IEDCR। IEDCR বলছে, জ্বর, নাকবন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, HMP নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই। এটা মনিটরিং এর জন্য, ডিটেকশনের জন্য যে ল্যাবরেটরি সাপোর্ট সেটা আমাদের সাফিসিয়েন্টলি আছে কোভিডের কারণে, কারণ এটা একই ধরনের রেসপিরেটরি প্যানেল ব্যবহার করে এটা ডিটেক্ট করা হবে। অতএব আমাদের ডায়াগনস্টিক ক্যাপাসিটি আছে। এটা ম্যানেজ করার জন্য আমরা অ্যান্টিসিপেট করতেছি যে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের জন্য অক্সিজেনের রিকোয়ারমেন্টটা বাড়তে পারে এবং কখনো কখনো যদি খুবই জটিল কিছু হয় সেটা আমরা আপাতত কোনোমতেই আশঙ্কা করতেছি না যে কোনো গুরুতর ঘটনা ঘটবে। ভয়াবহতা এড়াতে HMPV নিয়ে মার্চ-এপ্রিল মাসে করোনার মতো স্বাস্থ্যবিধি জারি করা হতে পারে বলে নিউজ 24-কে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা, কিন্তু এটা কোনো কঠোর নির্দেশনা নয়। এটা কোনো আমরা জরুরি অবস্থা বলছি না। আমরা বলছি যে শুধুমাত্র একটা সাধারণ প্রিকশন যেগুলো রেসপিরেটরিতে নেওয়া হয়, আমরা বলি রেসপিরেটরি হাইজিন, সেটা মেনে চললেই চলবে। আতঙ্কিত না হয়ে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। চুল নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পৌষ মাসের শেষে উত্তরাঞ্চলে এখনো তীব্র শীত, দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দর্শক, আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, আজ শীতের তীব্রতা কেমন দেখছেন এবং সেখানে শীত কেমন অনুভূত হচ্ছে আজ? আয়শা, শুভ সকাল আপনাকে। এখানে গত দুদিন থেকে যে চিত্রটা আমরা দেখছি তাতে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং গতকালকে আমরা দেখেছিলাম 10.5 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু সেটা আরও বেড়েছে। 13.5 ডিগ্রি সেলসিয়াস নির্ণয় করা হয়েছে সকাল 6টায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিস আমাদেরকে এরকম তথ্য জানিয়েছেন এবং আমরা কিন্তু দেখছি এখন রোদ ঝলমলে দিন কিন্তু বিরাজ করছে এই জেলায়
বিকেলের দিকে কিন্তু রোদের তাপমাত্রাটা একটু বেশি থাকে, 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখানে বিরাজ করে, বিশেষ করে দুপুর থেকে বিকেল পর্যন্ত। রোদ ওঠার কারণে এবং এই কুয়াশা কেটে যাওয়ার কারণে কিন্তু জনমনে একটা স্বস্তি ফিরে এসেছে। তবে সন্ধে থেকে কিন্তু যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু এখনো বিরাজমান, এখনো মানুষজনকে কিন্তু 2-3টে কাপড় পরেই কিন্তু শীত নিবারণ করতে হয় এবং এটা কিন্তু আরো কিছুদিন চলবে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে এতে কিন্তু স্বস্তি ফিরে এলেও এতে কিন্তু আশ্বস্ত হওয়ার কিছু নেই, কারণ সামনে আসছে মাঘ মাসের শীতে নাকি বাঘেও কাঁপে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আসতে পারে শৈত্যপ্রবাহ, গভীর মাঝারি শৈত্যপ্রবাহ, তীব্র শৈত্যপ্রবাহ এবং মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যেতে পারে। আমরা হাসপাতালগুলোতে খুবই খবর নিয়েছি, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কিন্তু কমছে, কিন্তু সামনের দিনে কিন্তু আরো তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আমাদের আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আয়শা, আপনার কাছে। আয়শা। হায়দার, আপনাকে ধন্যবাদ। শীত এলেই গ্রামে গ্রামে খেজুর গাছ থেকে শুরু হয় রস সংগ্রহ। আবার এই রস দিয়ে তৈরি পাটালি গুড় শীতের পিঠা পায়েসের অবিচ্ছেদ্য উপকরণ। দিনে দিনে সংগ্রহ কমতে শুরু করেছে খেজুরের রসের। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। এবছর গুড় উৎপাদন কেমন হবে বলে আশা করা যাচ্ছে? আয়শা, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরতলির বাইপাস এলাকায়। আমি এখানকার যারা গাছি রয়েছেন, যারা খেজুরের রস থেকে গুড় তৈরি করেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই মৌসুমে তারা প্রায় 30 থেকে 35 লাখ টাকার গুড় কিন্তু বেচা কিনা করবেন বলে আমাকে জানিয়েছেন। সংখ্যাটি কিন্তু অনেক। তারা যেটি বলছেন যে আসলে এই কুষ্টিয়ার খেজুরের গুড় এবং পাটালির যথেষ্ট চাহিদা থাকাই কিন্তু আসলে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় তারা পাঠিয়ে থাকেন এবং স্থানীয়ভাবে কিন্তু যারা গুড় সংগ্রহ করেন তারাও কিন্তু তাদের কাছ থেকে এই গুড়গুলো নিয়ে যান। আর পাশাপাশি আমি যে সকালবেলা এসে দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষ আসলে এই গাছিদের কাছ থেকে তারা রস সংগ্রহ করছেন এবং এই শীতের সকালে তারা রসের যে আসলে স্বাদ, সেই স্বাদ তারা গ্রহণ করছেন। এতে কিন্তু আসলে তারা তৃপ্ত, কারণ শহরের জীবনে কিন্তু খেজুর রসের খুব একটা দেখা মেলে না, যেহেতু শহরতলির পাশেই, যার কারণে কিন্তু আসলে তারা সুযোগ বুঝে চলে আসছেন। আমি এখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি, আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এসেছেন এবং রস তো মানে এই যে পান করছেন, আসলে কেমন লাগছে, স্বাদ কেমন? বাসা আমাদের হচ্ছে কুটিপাড়া চৌরাশ মোড়ের উপরেই। অনেকদিন যাবত আসলে খাওয়া হয় না এই বছর, তাই অনেক সুন্দর আর কি, ফ্রেশ রস। আমার কাছে খুব ভালো লাগছে, সকালবেলা করে আসি রস খাওয়া। হ্যাঁ আয়শা, শুনছিলেন আসলে যেমনটি বলছিলেন যারা এই সকালবেলা এসেছেন, আমি আরেকজনের সাথেও কথা বলতে চাই। সেও আসলে এই সকালবেলা রস খেতে এসেছেন। আপনারা রস খেলেন, আসলে রসের মান কেমন, স্বাদ কেমন? খুবই ভালো রস, মিষ্টি আছে, মিষ্টি ফ্রেশ রস। আচ্ছা, আসলে বলছিলেন আরেকজনও বলছিলেন যে আসলে এইখানকার রসের মানে স্বাদ কিন্তু আসলে অতুলনীয়। আপনি জানেন কুষ্টিয়া বা এই অঞ্চলের মাটি কিন্তু আসলে খেজুর রসের জন্য অত্যন্ত 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 আসলে উপযোগী। তো আমি গাছিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে রস এবং গুড় আসলে এই এর চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে এবং প্রতিনিয়তই কিন্তু আসলে তারা এই যে অর্ডারগুলো যেগুলো পান ভোক্তাদের, সেইগুলো কিন্তু আসলে তারা অর্ডারগুলো পৌঁছে দিতে কিন্তু আসলে হিমশিম খান। তো এই ছিল আয়শা আমার কাছ থেকে কুষ্টিয়ার খেজুর রস এবং গুড় সংগ্রহ নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে লক্ষ্মীপুরের দিঘি। হাজারো পাখির কলকাকলিতে মুখর পুরো গ্রাম। সদরের উত্তর জয়পুরে ঐতিহ্যবাহী দিঘির পাড়ে পাখিদের জলকেলিয়ার নয়নাভিরাম দৃশ্য। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা।
পাখির সংরক্ষণ ও নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিঘি জুড়ে হাজার হাজার পাখির এ যেন এক মিলন মেলা। প্রতিদিন ভোররাতে ঝাঁক বেঁধে দিঘিতে নামে এসব পাখিরা, আর সন্ধ্যা নামলে নান্দনিক কসরতে ডানা মেলে চলে আকাশে উড়োউড়ি। লক্ষ্মীপুরের জয়পুর এলাকায় অবস্থিত প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী জনেশ্বর দিঘি এটি। ব্যক্তি মালিকানাধীন প্রায় 2 একরের এই দিঘিতে এখন শীতকালের অতিথি পাখিদের আনাগোনা। পাখির কিচিরমিচির শব্দে ও জলকেলিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। তাদের কলকাকলিতেই ঘুম ভাঙে দিঘি পাড়ের বাসিন্দাদের। আমার মনে হয় আমরা গুনলে এক সাইড ধরে গুনলে আরেক সাইডে আসি কুল পাবো না, আরে বেড়াই যাম, এত রাজার পাখি আমরা এর আগে কখনো দেখি না, এই বছরে বেশি পাখি দেখছিলাম। স্থানীয়রা নিজেদের উদ্যোগেই পাখির বিশ্রামে বাঁশ ও কঞ্চি দিয়ে গড়ে তুলেছেন অভয়াশ্রম। প্রায় 150টা বাঁশ এবং কিছু কঞ্চি দিয়া বাঁশগুলা রাখছি। আর আমি এদেরকে প্রায় ভুসি আহার খাদ্য দিয়া থাকি। এই পাখিগুলো যেন কেউ ডিল মেরে বা কোনোভাবে যেন ইয়ে না হয়, সেই জন্য আমাদের দৃষ্টি আছে এবং ভবিষ্যতে থাকবে। এদিকে পাখিদের খুনসুটি উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। পাখির কিচিরমিচির শব্দগুলো শুনতেই ভালো লাগে। আপনি এখানে 1 ঘন্টা বসে থাকেন, 2 ঘন্টা বসে থাকেন, আপনার মানে বোরিং ফিল হবে না। আমি আমার আব্বুর সাথে পাখি দেখতেছি, আমার অনেক ভালো লাগছে। জনেশ্বর দিঘি সহ একাধিক স্থানে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পর্যটন স্পট করতে কিছুটা বাধা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা যে কোনো সময় যদি কোনো কিছুকে পর্যটন বা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের শুরুতে যেটা ভাবতে হয় যে পর্যটকরা সেখানে স্বচ্ছন্দে যেতে পারবেন কিনা এবং সেই নিরাপত্তা আমরা তাদেরকে দিতে পারছি কিনা। তো এই পুরো বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। পাখি ও ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় এবং পর্যটন শিল্প বিকাশে এগিয়ে আসবে জেলা প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বেড়েই চলেছে চালের দাম। রাজশাহীতে গত 2 সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। বিক্রেতারা বলছেন, মিল থেকে চাহিদা অনুযায়ী চাল না পাওয়ায় বাজার অস্থিতিশীল হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। মিলারদের নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে কোনোভাবেই চালের বাজারের লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই চালের দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, মিলাররা চাহিদা মতো চাল সরবরাহ না করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে, ফলে ক্রমেই অস্থিতিশীল হচ্ছে বাজার। দাম বাড়তেছে, শর্ট হতেই আছে। আমরা চাহিদা অনুযায়ী যখন পাচ্ছি না, তখন মিলাররা তো অবশ্যই দাম বাড়াইতেছে। অতিরিক্ত বেশি 3200 টাকা জিরা, 3600 বিক্রি, 50 400 টাকা বেড়েছে। বড় বড় মিলাররা দিতে চাচ্ছে না, দাম বাড়তে চাউল নাই তা বলছে। অনিয়ন্ত্রিতভাবে চালের দামের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম বাড়ার পেছনে বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতাকেই দায়ী করছেন তারা। আমদানি করা হয়েছে, এরপরও দেশে এই চালের দাম এত বৃদ্ধি পার করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সবকিছুরই তো দাম বেশি, কোনো জিনিসেরই তো দাম কম নাই। প্রশাসনের নজরদারি ধরেন কোনো তকালিত নাই, কে কার খোঁজ খবর রাখে। অর্থনীতিবিদরা বলছেন, মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়বে। মিলাররা যাতে বেশি সিন্ডিকেশন করতে না পারে, তারা যাতে মানে এখানে স্টোর করতে না পারে, বেশি প্রয়োজনের বেশি ইনভেন্টরি তৈরি করতে না পারে, এই জন্য একটা মনিটরিং এর দরকার। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কাগুজে বাঘের হুঙ্কার নয়, কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে কক্সবাজারে চলছে 9 দিন ব্যাপী বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের অপেক্ষা ফুরিয়ে 59টি প্রকাশনীর স্টল নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাঠে বসেছে জমজমাট বইমেলার আসর। শুক্রবার বিকেলে শুরু হওয়া এ মেলা পাঠক ক্রেতা সমাগমে বেশ জমে উঠেছে। কেউ বই কিনছেন, কেউ বই নেড়ে চেড়ে দেখছেন। বই দেখা কেনার মধ্যে আবার চলছে ঘুরুঘুরি। মেলায় পরিচিত জনকে পেয়ে মেতে উঠছেন গল্পে। বইপ্রেমীদের পদচারণায় প্রাণবন্ত কক্সবাজারের বইমেলা প্রাঙ্গণ। নানা বয়সী মানুষ আসছেন। এছাড়া
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন। স্টল থেকে ওই স্টলে ঘুরোঘুরিতে কাটিয়ে দিচ্ছে সময়। স্টলে ঘুরতেছি, বই কিনবো, ভালো বই থাকলে অবশ্যই কিনবো। আমার গল্পের বই পড়তে বেশি ভালো লাগে, তারপরে সাহিত্যিক, বাচ্চারা এত সুন্দর করে আর্ট করতে পারে, আমার খুব ভালো লাগছে এসব দেখে। জেনুইনলি বই পড়ি, তাই বই কিনতে খুব ভালো লাগে। সব প্রকাশনা প্রতিষ্ঠানকে মানুষের কাছে নিয়ে যেতে এবং জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে এবারের আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকায় গিয়ে বই কিনবো সেই চিন্তা থেকে আমরা একটু দূরে থেকে আমার কাছে ভালো একটা প্রকাশনা এসেছে, আমি যাতে বইগুলো কিনতে পারি, সেই জন্য আমাদের প্রচারণা খুব দরকার। উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারে অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। কক্সবাজারে আমাদের শিল্পকলা একাডেমির একটা ভবন হবে, নতুন অডিটোরিয়াম সহ, সেখানে থিয়েটার করার জায়গা থাকবে এবং সিনেমা দেখানোর জায়গাও থাকবে। 18 জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মেলায় অংশ নিয়েছে 59টি প্রকাশনীর স্টল। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলার পাশাপাশি চলবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। উত্তর পূর্ব দিকে ছড়াচ্ছে লস এঞ্জেলেসের দাবানল। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসকে দুষছে ফায়ার সার্ভিস। কয়েকদিন ধরে চলা আগুনের লেলিহান শিখা শহরটির বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। সাথে লড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। উত্তপ্ত বাতাসে শহরে ছড়াচ্ছে বিষাক্ত মেঘ। আগুনের লেলিহান শিখা বাঁক বদলে এগুচ্ছে এখন লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে। আগুন ছড়িয়েছে নগরীর উত্তর পশ্চিম প্রান্তের প্যালিসেইডসের 1000 একর এলাকায়। দাবানলের গ্রাসে পুড়ছে বহু ঘরবাড়ি। নতুন করে হুমকিতে পড়েছে পশ্চিমাংশের অভিজাত ব্রেন্টউড ও ম্যান্ডেভিলের বাসিন্দারা। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরো 1,66,000 মানুষকে। ধোঁয়ার কুণ্ডুলির মেঘে দিনের বেলায় রাতের নিস্তব্ধতা নেমেছে উপত্যকায়। বিষাক্ত বাতাস থেকে শহরবাসীকে রক্ষায় নিরাপদে থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিভাগের। পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধারকর্মী পাঠানোর কথা বলছে ইরানও। সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, পেজিশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেন, প্রাণ ও প্রকৃতি ধ্বংস দেখে কোনো মানুষ উদাসীন থাকতে পারে না। چقدر میشه روی این منطقه برای گسترش فعالیت‌ها আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়ে ঘরবাড়ি সহ সর্বস্ব হারিয়ে ফেলেছে। تمرکز افرادی که توش دارن زیست میکنن واقعا জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরো গরম ও শুষ্ক হয়ে উঠছে। এই কারণে আগুন এখন আগের চেয়ে আরো বড় আকারে ছড়াচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। চন্দ্রা, নিউজ 24। ফিলিস্তিনের গাজা, লেবানন ও ইয়েমেনে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় প্রাণহানি 46,500 ছাড়িয়েছে। তবে প্রাণহানি এর থেকে অনেক বেশি হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় তথ্য পাওয়া গেছে। এদিকে ইসরায়েলে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে অব্যাহত রয়েছে হাজারো মানুষের বিক্ষোভ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান নিশানা করে শুক্রবার থেকে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। একই দিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের লেবাননেও হামলা চালিয়েছে দখলদার দেশটি।
আর ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গেল ৪৮ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, আহত হয়েছে প্রায় ২০০ জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা ৪৬,৫০০ ছাড়িয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণার বরাতে রয়টার্স জানিয়েছে গাজার প্রাণহানির এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী তেল আবিবে শনিবারও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইসরায়েলের একযোগে ৩ জায়গায় হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। এরই মধ্যে মাটির নিচে তৈরি গোপন বিশাল ক্ষেপণাস্ত্রের শহরের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, এই স্থাপনাটি যে কোনো স্থানে হামলার জন্য প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান না? স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। নতুন কোনো চমক ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল বিসিবি। সাকিব তামিম যে দলে থাকবেন না তা নিশ্চিতই ছিল। তবে নতুন খবর, ফর্মে না থাকায় দীর্ঘদিন পর স্কোয়াড থেকে ছিটকে গেলেন লিটন দাস। জ্যেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিক মাহমুদুল্লাহ, নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে দলে একমাত্র নতুন মুখ পারভেজ হোসেন ইমন। রোববার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর বোলিং নিষেধাজ্ঞার মারপ্যাচে পড়ে শেষমেশ টাইগার বহরে থাকছেন না সাকিব আল হাসান। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল অবসরে, তবে দলে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। চমক বলতে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সিদ্ধান্তটা বিতর্কিত বলা যাচ্ছে না। সবশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রানের দেখাই পাননি এই টপ অর্ডার ব্যাটার। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার। পেস ইউনিটে আছেন তাসকিন, নাহিদ রানা, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। দলে জায়গা হয়নি হাসান মাহমুদ ও শরীফুলের। এদিকে অলরাউন্ডার হিসেবে শক্তি যোগাবেন মেহেদী হাসান মিরাজ। দলের 2 স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পাওয়ার হিটার হিসেবে দলে আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। টপ অর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। আছেন সৌম্য সরকারও। এই টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট, একাধিক ভেন্যু, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উন্মোচন হবে আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানে। দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। তৌসিফুল হাসান, নিউজ 24। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি ছন্দহীন লিটন দাসের। তবে ঘরোয়া লিগে পারফর্ম করেও বাদ পড়েছেন সোহান ও বিজয়। অন্যদিকে সবশেষ আন্তর্জাতিক ম্যাচগুলোতে লাল সবুজের হয়ে দারুণ করা শরীফুল, হাসান মাহমুদ ছিটকে গেছেন দল থেকে। আর বলে ধার কমে যাওয়া মোস্তাফিজ সুযোগ পেয়েছেন শুধু অভিজ্ঞতার কারণে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আইসিসির প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টের দল ঘোষণার আগে ও পরে চলে আলোচনা সমালোচনা। এবারও ব্যতিক্রম ঘটেনি। 15 সদস্যর চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে হচ্ছে সমালোচিত।
অফ ফর্মের কারণে লিটন দাসকে ছেটে ফেলা হয়েছে স্কোয়াড থেকে। অভিজ্ঞতা দিয়ে যে কোনো ম্যাচের মোমেন্টাম ঘোরানোর ক্ষমতা ছিল তার, তবে সম্প্রতি লিটনের পারফরমেন্স তার পক্ষে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চমক অভিষিক্ত পারভেজ ইমনের জায়গায় থাকতে পারতেন নাইম শেখ। সবশেষ 3 ম্যাচে নাইম ওয়ানডেতে খেলেছেন বিশুদ্ধ ইনিংস। এছাড়াও এনামুল হক বিজয় হতে পারতেন দলের ব্যাকআপ ওপেনার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত বিজয়, এনসিএল টি20তে করেছিলেন সেঞ্চুরি। এছাড়াও বিপিএলে আছেন দুর্দান্ত ফর্মে। অভিজ্ঞ আর সিনিয়র ক্যাম্পেইনার হিসাবে সাকিব আল হাসানকে দলে রাখাই যেত। সবশেষ 10 ওয়ানডেতে 32.2 গড়ে ব্যাট করেছেন, যা তরুণ ব্যাটার তানজিদ তামিমের গড়ের তুলনায় প্রায় 12 বেশি। লিটন দাস দলে না থাকায় আর মুশফিকুর রহিমের ইনজুরিতে প্রশ্ন উঠেছিল উইকেট কিপিং কে করবেন। এই জায়গায় জাকির আলীর পরিবর্তে দলের সেরা পছন্দ হতে পারতেন নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্সের হয়ে ফিনিশিং রোলে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সোহান। মুস্তাফিজুর রহমানের কাটারে কমেছে ধার, তার পরিবর্তে দলে থাকতে পারতেন ম্যাচ সিচুয়েশন অনুযায়ী বল করতে পারা হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা থেকে ইনজুরি ক্যারি করে নিয়ে আসা শরীফুল ইসলামও হতে পারতেন সেরা অপশন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দলে জায়গা পাওয়া স্পিনার নাসুম আহমেদ। নাসুম ইকোনমি বোলার হলেও উইকেট টেকার হিসেবে দেশ সেরা শেখ মেহেদী। জিহাদ আল হাসান, নিউজ 24। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েই ব্যাটে ঝড় তুললেন লিটন দাস। বিপিএল এর প্রথম বাংলাদেশি হিসেবে দখলে নিলেন দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। লিটনের পাশাপাশি তানজিদ তামিমও সেঞ্চুরি তুলে নিয়ে করলেন রেকর্ড 241 রানের পার্টনারশিপ। এ ম্যাচে রাজশাহীকে 149 রানে হারিয়ে বিপিএল এর প্রথম জয় তুলে নেয় ঢাকা। সিলেট থেকে শুভ দেবনাথের রিপোর্টে বিস্তারিত। আপনারা লিটন দাসকে অপছন্দ করতেই পারেন, আপনারা লিটনকে নিয়ে সমালোচনা করতেই পারেন, কিন্তু ব্যাট হাতে লিটন যখন ছন্দে থাকবে তখন তাকে পছন্দ করতে আপনি বাধ্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার দিনই জ্বলে উঠলেন, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রীতিমতো ঝড় তুললেন। সঙ্গী হিসেবে পেলেন জাতীয় দলের সতীর্থ তানজিদ তামিমকে। 5-4-3 ছক্কায় 50 করতে লিটন খেললেন 24 বল। সঙ্গে তামিমকে নিয়ে 9 ওভারের মাঝেই পেলেন দলীয় শতক। এরপর তামিমও তুলে নিলেন অর্ধশতক। সেখানে থামতে চাইলেন না, চাবুকের মতো ব্যাট চালিয়ে গেলেন। সিলেটের গ্যালারিতে তখন লিটন তামিম ধোনি। নিজের ক্ষোভ ব্যাট হাতে প্রকাশ করলেন লিটু। বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম বলে পেলেন শতকের দেখা। সঙ্গে তামিমও সমান্তরে ব্যাট চালিয়ে গেলেন, পেলেন শতকও। বিপিএলে এটি তার দ্বিতীয় শতক, আর এক ইনিংসে 2 সেঞ্চুরি এবারই প্রথম। যখন তামিম বিদায় নিলেন ততক্ষণে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সেটা আবার 241 রান। তামিম সাজঘরে ফিরলেন 168 স্ট্রাইক রেটে, 6-4-8 ছক্কায়। আর শেষ পর্যন্ত অপরাজিত থাকা লিটন দাস 55 বলে খেললেন 125 রানের ইনিংস, যেখানে 10-4-9 ছক্কায় সাজানো তাদের ইনিংস। টানা হারের মাঝে থাকা ঢাকাও পেল বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ 254 রানের ইনিংস, সেটিও মাত্র 1 উইকেট হারিয়ে। চায়ের নগর সিলেটে ঢাকা যেন পেল নতুন একটি প্রাণ। হারতে থাকা দলকে টেনে তুললেন লিটন দাস এবং তানজিদ তামিম। এই সিলেটেই ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এবার তানজিদ তামিমকে নিয়ে গড়লেন বিপিএল এর রেকর্ড গড়া পার্টনারশিপ। শুভ দেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ। বিপ্লব